মৃতপ্রায় মানুষ সুস্থ হয়ে ওঠে। চলচ্চিত্র সমালোচনা সাংবাদিকতার সমালোচনার সাথেও যুক্ত। হল ছিল প্রায় হাউসফুল। লাখ লাখ মানুষ ধর্মতলা চত্বরে জড়ো হয়েছে। Tries to prove themselves in front of the society. অসুস্থ রোগী সুস্থ হন। এই উত্তেজনা ছিল তুঙ্গে। চলচ্চিত্রের বিশেষ দুটি মাধ্যম হল বিশ্লেষণ ও মূল্যায়ন। সাধারণভাবে চলচ্চিত্র সমালোচনাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো সাংবাদিকতা সমালোচনা, যেটাকে আমরা সংবাদপত্র বলি। আরেকটি হচ্ছে ম্যাগাজিন এবং অন্যান্য যে গণমাধ্যমগুলো রয়েছে। তারপর লেখা হচ্ছে চলচ্চিত্র সমালোচনাকে এমন এক ধরনের লেখা হিসেবে চিহ্নিত করা হয় যা ফিল্মগুলোকে সম্ভাব্য কৃতিত্ব হিসেবে বিবেচনা করে এবং এর দ্বারা এমন একটি স্তর তৈরি করা হয় যেটি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে একটি হয় সন্তোষজনক, আরেকটি হচ্ছে অসন্তোষজনক। চলচ্চিত্র সমালোচনা সাংবাদিকতার সমালোচনার সাথেও যুক্ত, যা মিডিয়ার প্রভাবের উপর ভিত্তি করে তৈরি হয়। এটি একটি ফিল্ম রিভিউ। টনিক সিনেমা তোমরা কম বেশি প্রত্যেকেই দেখেছো। সেই টনিক সিনেমার উপর একটি ফিল্ম রিভিউ। লেখো, বাঙালির কাছে টনিক মানে ওষুধ, আবার মৃত সঞ্জীবনী সুধাও, যা খেলে মৃতপ্রায় ব্যক্তি চাঙ্গা হয়ে ওঠেন, অসুস্থ রোগী সুস্থ হন। 24শে ডিসেম্বর মুক্তি পাওয়া বাংলা ছবি টনিকও আমার চোখে অনেকটা তাই। সিনেমা দেখেছো, সেই সিনেমাটা সম্পর্কে তুমি রিভিউ দিচ্ছ। আমরা বলি না ফিল্ম ক্রিটিসাইজ, ক্রিটিস করে, ফিল্ম নিয়ে যারা আলোচনা করে, রিভিউ। তোমার সিনেমাটা কেমন লাগলো? এই সিনেমাটার মধ্যে কি কি উপাদান রয়েছে? এই সিনেমাতে যারা যারা অভিনয় করেছে, অনেকদিন পর বাংলা সিনেমা এমন দুটো ভালো জুটিকে পেল, আমাদের মনে পড়ে দিল উত্তম সুচিত্রার কথা। এই সিনেমাটি মূলত গান বা স্টোরি, যার উপর মূলত জোর দেওয়া হয়েছে, এইভাবে তোমাকে দিতে হচ্ছে। কেমন? চল, রেডি? বাঙালির কাছে টনিক মানে ওষুধ, আবার মৃত সঞ্জীবনী সুধাও। তুমি এত হাই ভয়েসে দেওয়ার দরকার নেই। এটাই যখন তুমি টেলিভিশন প্রোগ্রামে করবে, এরপরই তোমাদের টেলিভিশন রয়েছে। টেলিভিশন প্রোগ্রামে যারা ফিল্ম রিভিউ দেয় তারা এত হাইপার হয় না। এটা তুমি সাংবাদিকের ভূমিকায় কাজ করছো না, তুমি একজন সিম্পল একজন ফিল্ম সমালোচক। নিজেকে এই জায়গায় ভেবে বলো, কোনো তাড়াহুড়ো নেই, গল্পের ছলে বলো। তোমাকে এখানে নমস্কার, আপনারা দেখছেন শ্রী 24 ঘন্টা। বাঙালির কাছে টনিক, টনিক মানে কিন্তু শুধু একটা ওষুধ নয়, টনিক মানে কিন্তু মৃত সঞ্জীবনী ওষুধ, যা খেলে মৃত মানুষের বেঁচে যেত। সেই টনিক কিন্তু আবার মনে করিয়ে দিল বাংলা ছবির সেই উত্তম সুচিত্রা। আমি তো টনিক দেখলাম, আমার মনে হলো টনিক দেখে, টনিক কিন্তু বাংলা ছবির পুরোনো দিনের জুটি যেমন একটা কিন্তু কামড়া দেব আর পড়ার অসাধারণ অসাধারণ কামড়া। মনে হলো যে বাংলা সিনেমা অনেক দিন পর একটা স্টোরি লাইনের উপর দিয়ে হাঁটছে। প্রথমেই বলবো, এই ছবিতে বাংলা আমাদের পরিচালক বাংলার এমন কোনো কোনো জায়গাকে দেখিয়েছে যে জায়গাগুলো সম্পর্কে আমরা নতুন করে জায়গাগুলোকে চিনলাম। ডিরেক্টরকে সত্যি সাধুবাদ জানাতে হয়। সাধুবাদ জানাতে হয় পরাণ বন্দ্যোপাধ্যায়ের সেই বয়সটাকে, যে বয়সে পরাণ বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে অভিনেতারা থেমে যায়, অভিনেতারা এগিয়ে। ভালো লাগছে সিনেমাটি। হ্যাঁ, আমার মনে হয়েছে এই সিনেমার মধ্যে আরো কিছু কিছু জায়গায় যদি দেব আর পরাণদা জুটিটার কেমিস্ট্রিটাকে আরেকটু ভ্যারাইটি ভাবে দেখানো যেত, আমার মনে হয় দর্শকদের ভালো লাগতো। আরেকটা কথা বললেন, এই ছবি কিন্তু 8 থেকে 80 সবার জন্য। এই সিনেমা আপনারা বাড়িতে বসে সবাইকে নিয়ে দেখতে পারেন। আমি যেমন প্রথম সিনেমা হলে সিনেমাটি দেখতে যাই, তারপরে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে যে করুণাদা আপনার কেমন লাগলো? দেখো, বাংলা ছবি তো প্রচুর হচ্ছে, বাংলা ছবির ধরন আছে। আমার কাছে মনে হয়েছে এই একটা বাইরের ছেলে, সে এসে একটা পরিবারের মধ্যে এত সুন্দরভাবে মিশে গেল, মিলে গেল, এবং সে যে চ্যালেঞ্জটা নিল এবং তারা স্বামী স্ত্রীকে এক করতে পারলো, এই চ্যালেঞ্জটা দেব এখানে নিয়েছে। অসাধারণ গল্প। বাংলা ছবি আমি মনে করি যদি গল্পের উপর জোর দেওয়া হয়, সেই ছবি আগামী দিনে আরো ভালো চলবে। এইভাবে ব্যাপারটাকে বলার চেষ্টা। যেখানে তুমি একটা স্টোরি টেলিং করছো, যেখানে তুমি একটা ফিল্মকে তুলে ধরছো, যার মধ্যে কোনো রকম সাংবাদিকতার কিছু থাকে। সাংবাদিক না, নমস্কার আমি পম্পা, আপনারা দেখছেন, এইসব নয়। চলো স্টার্ট। 3 Idiots a review.
The film Three Idiots, directed by Rajkumar Hirani, swept the box office in the year 2009. Produced by Vinod Chopra, the film is the adapted version of Chetan Bhagat's novel 5 Point Someone. The film is a comedy film based on three friends studying in an engineering college, satire by the pressure of Indian educational system. Forced by family and surroundings, the students nurture special dreams and tries to prove themselves in front of the society. Amir Khan plays the role of Rancho, followed by Salman Joshi and R. Madhavan. Kareena Kapoor is the only heroine of this film. এই ছবিটার প্রতিটা পার্টকে আমরা তুলে ধরব। যেমন এই আদিত্য বলে ছেলেটা, ও দশম অবতার নিয়ে বলছিল, ও দশম অবতারকে ফোকাস না করে সৃজিত মুখোপাধ্যায়ের দিকে পুরোপুরি ফোকাসটা করে দিল। সেটা করলে হবে না। আমি যদি বলতাম যে তুমি সৃজিত মুখার্জি সম্পর্কে বা সৃজিত মুখোপাধ্যায় সম্পর্কে তুমি রিভিউ দাও, তখন আমি সৃজিত মুখোপাধ্যায়ের রিভিউ শুনব। আমি যদি বলি যে আমি পার্টিকুলার সিনেমাটা নিয়ে রিভিউ নেব, তখন আমাকে কিন্তু সিনেমাটার উপরেই কিন্তু আমাকে আলোকপাত করতে হবে। আমি সেখানে একটা, দুটো, তিনটে, চারটে ওয়ার্ড পর্যন্ত আমি পরিচালককে বলতে পারি, বলবো, কিন্তু পুরো টান। সুধাও, যা খেলে মৃতপ্রায় মানুষ সুস্থ হয়ে ওঠে। 24শে ডিসেম্বর রিলিজ হওয়া এই চলচ্চিত্রটি ঠিক তেমনি। এখানে দুটি ভিন্ন বয়সের মানুষের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরা হয়েছে তা সত্যিই দেখার মতো। এখানে আমরা দেখতে পেয়েছি যে বৃদ্ধা মানুষদেরও একটু যত্ন ও প্রশ্রয় দিলেও আমরাও পারি, এই মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারে। এই চলচ্চিত্রটি 8 থেকে 80 সবার জন্য। এটি একটি পারিবারিক চলচ্চিত্র। এবার পুজোতে 19শে অক্টোবর মুক্তি পেয়েছে পরিচালক অরুণ রায়ের সিনেমা বাঘা যতীন। আর এই বাঘা যতীন সিনেমায় বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছে টলিউডের সুপারস্টার দেব। শুরু থেকেই বাঘা যতীন সিনেমাটাকে নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। শুরুর দিন থেকেই হল ছিল প্রায় হাউসফুল। বাঘা যতীন সিনেমা অবশ্যই ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরেছে, যে কিভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিরা প্রাণ দিয়েছে সেই ইতিহাসকে এই বাঘা যতীন সিনেমা খুব সুন্দর করে তুলে ধরেছে। কিন্তু তোমার কাছে প্রশ্ন উত্তরের জায়গায় যাচ্ছি। ওকে, চলো আমি তোমার প্রশ্ন করছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো বাঘা যতীন দেখেছেন, বাঘা যতীন নিয়ে আপনি এই মুহূর্তে আমাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরবে যেটি দর্শকদের বুঝতে সুবিধা হবে। বাঘা যতীনের যদি আমি এক কথায় বলি মূল ইউএসপি, সেটা কি বলবেন এক কথায়, অনলাইন? বাঘা যতীনের এক কথায় যদি ইউএসপি বলতে হয় তাহলে বলবো বাঘা যতীন সিনেমাটি অসাধারণ, এবং বাঘা যতীন সিনেমাটি ভারতের বাঙালিদের যে স্বাধীনতা আন্দোলনে তাদের যে আত্মত্যাগ, সেটাকেই মূলত কেন্দ্র করে এই সিনেমাটা তৈরি হয়েছে। মানে আমি এখান থেকে আত্মত্যাগটাকে নিয়ে নিলাম, মানে আত্মত্যাগ। দ্বিতীয় কথা হচ্ছে, কমার্শিয়াল হিরো হিসেবে আমরা সবাই দেবকে জানি, সেখান থেকে এরকম একটা চরিত্র, ইতিহাসকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এই চরিত্র করতে দেব নিজেকে তৈরি করল, কতটা মনে হলো দেবের পারফেকশন? দেবের অভিনয় আমরা মোটামুটি সবাই দেখেছি, মানে বিভিন্ন কমার্শিয়াল সিনেমাতে আমরা দেবের বিভিন্ন চরিত্র আমরা দেখেছি, দেব ফুটিয়ে তুলেছে। বাঘা যতীন চরিত্রে কিন্তু দেব নিজেকে অনেকভাবেই নিজেকে গড়ে ফিটে নিয়েছে, সেটা আমরা দেখেছি। মানে এর আগে আমরা দেবকে বিভিন্ন সিনেমায় যেভাবে দেখেছিলাম, বাঘা যতীন সিনেমায় কিন্তু দেবকে আমরা একদম অন্যরকমভাবে দেখেছি। কিন্তু আমি এখানে শুধু দেবকে কেন্দ্র করে কথাটা বলবো না, তার কারণ দেবের পাশাপাশি এই সিনেমাটাতে অনেক নতুন অভিনেত্রীরাও অভিনয় করেছে বিভিন্ন বৈপ্লবিক চরিত্রে। তারাও কিন্তু যথেষ্ট ভালোভাবে সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে, এবং সেক্ষেত্রে বলা যায় যে শুধু দেবের জন্য যে এই সিনেমাটি খুব জনপ্রিয় হয়েছে তা নয়, দেবের পাশাপাশি যে পার্শ্ব চরিত্রগুলো রয়েছে তাদের অভিনয়ের কারণেও কিন্তু বাঘা যতীন সিনেমাটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। আচ্ছা, এবার আসি এই ছবি বাজারে কিন্তু সেভাবে প্রচারের আলোতে ছিল না। তার কারণ এই ধরনের ছবি অনেকেই কিন্তু দেখতে পিছপা হয়, কারণ এই ছবিতে কমার্শিয়াল সেই ঘরানা নেই, এই ছবিতে প্রেম রোম্যান্স নেই, এই ছবিতে ঘুষিও নেই, এই ছবিতে মারপিটও নেই। সেখান থেকে দাঁড়িয়ে পরিচালক অরুণ রায় বাংলা ইন্ডাস্ট্রির এই চ্যালেঞ্জিং টাইমে বাঘা যতীন নিয়ে, আপনি একজন ফিল্ম সমালোচক হিসাবে এই ছবিকে আউট অফ 10 কত? আমি এই সিনেমাকে আউট অফ 10 8 দিতে পারি।
তার বেশ কিছু কারণ রয়েছে, আমি কারণ পজিটিভের দুটো কারণ বলবেন আর 2 নম্বর কাটলেন তার একটা কারণ বলবেন। আচ্ছা, পজিটিভের কারণ হচ্ছে যে এই ধরনের যে সিনেমা, অর্থাৎ ওই ইতিহাস নির্ভর যে সিনেমা, এই ধরনের সিনেমা বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব কম, সেইভাবে কিন্তু দেখা যায় না। আর পজিটিভে আর একটা কারণ যেটা বলা যায় যে এই সিনেমাটাতে গানগুলো যথেষ্ট ভালো হয়েছে, আর পাশাপাশি হচ্ছে এই সিনেমায় এমন বেশ কিছু তথ্য দেখানো হয়েছে যে তথ্যগুলো কিন্তু অনেক বাঙালি কিন্তু জানে না, বা অনেক ভারতীয়রাও এই তথ্যগুলো সম্পর্কে ওয়াকিবহাল নয়, সেই তথ্যগুলো দেখানো হয়েছে। আচ্ছা, নেগেটিভ যদি বলতে হয় তাহলে হচ্ছে ভিএফএক্সের কাজ। ভিএফএক্সের কাজ কিন্তু সেভাবে কিন্তু বাঘাযতীন সিনেমাতে ভালোভাবে দেখা যায়নি, কারণ বাঘাযতীনে একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে বাঘাযতীন এবং বাঘের একটা ফাইটিং দৃশ্য দেখানো হয়েছে। সেক্ষেত্রে কিন্তু খুব মানে দর্শক বুঝে যাচ্ছে যে বাঘটা যে আদতে মানে গ্রাফিক্স দিয়ে বানানো হয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাই সেক্ষেত্রে আমার মনে হয় ভিএফএক্সের কাজটা কিন্তু আরও ভালো করা দরকার ছিল। ধ্রুব ব্যানার্জি সম্পাদনায় গোলন্দাজ মুভিটি প্রকাশিত হয়। গোলন্দাজ হচ্ছে এমন একটি মুভি যেখানে বাঙালিদের খেলার যে ইতিহাস, সেই ইতিহাসটাকে তুলে ধরা হয়। আমরা সবাই জানি যে নগেন্দ্র প্রসাদ অধিকারী আমাদের ফুটবলের জনক ছিলেন। এখানে দেখা যায় নগেন্দ্র প্রসাদ অধিকারী যে রোলটা ছিল সেখানে দেবকে অভিনয় করতে দেখা যায়। বর্তমানে দেবের অভিনয় নিয়ে তো আমাদের কারোরই কোনো বলার জায়গা নেই বা ত্রুটি নেই যে তার অভিনয় কতটা ভালো। সেই জায়গা থেকে দেবের অভিনয়টাও খুব ভালো ছিল। টনিক মানে বাঙালির কাছে একটি ওষুধ, যা খেয়ে মানুষ সুস্থ হয়। এরকমই একটি বাংলা চলচ্চিত্রে আমরা একটি সিনেমা দেখতে পেয়েছিলাম, যেটি খুবই সবার ভালো লেগেছিল। বাঙালির কাছে টনিক মানে একটি ওষুধ। বাঙালির কাছে এটি একটি সঞ্জীবনী সুধাও বটে। তবে গত অভিজিৎ সেনের পরিচালিত একটি ছবি 24শে ডিসেম্বর প্রকাশিত টনিক সিনেমাটি একটি টলিউডে নতুন মোড় এনে দিয়েছে। অভিনেতা দেব এবং কোথাও হয়তো মনে হতেই পারে যে আমার এই সাবজেক্টটা বা আমি যে বিষয়টার উপর তোমার বুক রিভিউ দিচ্ছি, পার্টিকুলার আমি যে জনারটার জন্য বইটা কিনেছি সেই জনারটাকে শুধুমাত্র টাচ করে বেরিয়ে গেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প রয়েছে, একটি উপন্যাস রয়েছে তাল নবমী, যেটির থেকে একটি গল্পকে তৈরি করে করা হয়েছে বাংলা সিনেমা সহজ পাঠের গল্প। তুমি যদি সহজ পাঠের গল্প দেখো আর তাল নবমী পড়ো, তুমি কিন্তু বুঝতে পারবে না। তার কারণ সহজ পাঠের গল্পটা সম্পূর্ণ আলাদা, সেটা একটা কনসেপ্টকে নেওয়া হয়েছে, তারপর সেটা মস্তিষ্ক প্রসূত করেছেন ডিরেক্টর। ওকে, তো এবার তুমি যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী পড়ো, তোমার মধ্যে একটা ধারণা, একটা চিত্র তৈরি হবে। তোমার কাছে যদি চিত্রটাই তৈরি না হয় তাহলে সেই গল্পের বই পড়ে কোনো মজা নেই। আমরা গল্পের বই পড়ি কেন? আমরা এখন গল্প দেখবে পড়ার থেকেও শোনাতে বেশি আগ্রহী হয়েছি। তাই আজকে সানডে সাসপেন্স এত হিট। আমরা গল্পটাকে ফিল করছি, গল্পটাকে শুনছি, আমার মনে হচ্ছে যে হ্যাঁ তাই তো, এরকমও তো আমার সাথে একদিন হতে পারে বা আমার সাথে হয়েছে। আমরা একটা না তরঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি। তাহলে যে কোনো গল্প আমাকে যত ফিল দিতে পারবে, যত টাচ করতে পারবে ইমোশনালি, তত সেই গল্পটা প্রাসঙ্গিক থেকে প্রাসঙ্গিকতর হয়ে যাবে। আচ্ছা, বুক রিভিউ মানে শুধু গল্পের বই কোনোদিনই নয়, যে কোনো বই হতে পারে। তুমি একটা ম্যাগাজিনকেও তুমি রিভিউ দিতে পারো, সেটাও একটা বইয়ের মধ্যেই পড়ছে। ধরো তুমি একটা ম্যাগাজিন পড়লে, ম্যাগাজিনে হয়তো 16 নম্বর পাতায় লেখা রয়েছে কোনো একটা বিশেষ হয়তো উক্তি, তুমি সেটাকে নিয়েও কিন্তু তুমি রিভিউ দিতে পারো। ওকে, চলো এবার সংজ্ঞা লেখাচ্ছি। লেখো, একটি বই পর্যালোচনা হলো একটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। 21শে জুলাই শহীদদের দিবস। তৃণমূল কংগ্রেসের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। লাখো লাখো মানুষ ধর্মতলা চত্বরে জড়ো হয়েছে, কিন্তু এই দিন এই মঞ্চ থেকে ফিরে এসে বাড়িতে যা বুঝলাম, তার আগে তোমাকে 21শে জুলাই সম্পর্কে বলতে হবে। কেন 21শে জুলাই, কি হয়েছিল, কেন মমতা বন্দ্যোপাধ্যায় করছে, তোমাকে এগুলো বলতে হবে। যে হয়তো 21শে জুলাই সম্পর্কে জানেই না, যে হয়তো এই মুহূর্তে টেলিভিশনটা খুলেছে, যে হয়তো পড়াশোনার জন্য দেখছে টেলিভিশন চ্যানেলটা, যে হয়তো তোমার মতো স্টুডেন্ট যে জানছে হোয়াট ইজ টেলিভিশন রিভিউ, সে কি শিখবে? তাকে বলতে হবে যে হোয়াট ইজ 21শে জুলাই, কেন 21শে জুলাই হয়, 21শে জুলাই কি মাহাত্ম্য, কি হয়েছিল, কেন করা হয়, তারপর তোমাকে বলতে হবে। কিন্তু আজ 21শে জুলাই থেকে বাড়িতে আসার পর বাধ্য হলাম কলম করতে, বা বাধ্য হলাম কিছু বলার জন্য।
যেটা এখন সোশ্যাল মিডিয়াতে অনেকে আছে ফেসবুক লাইভ করে, তার মনে হলো তার কোনো একটা বিষয় নিয়ে সে ফেসবুক লাইভ করবে। ফেসবুক লাইভ দিয়ে আমি সেদিনকে একজনকে দেখছিলাম, সে ফেসবুক লাইভ করছিল। গড়িয়াহাট মোড় দিয়ে আমি আসছি, হঠাৎ করে আমার মনে হলো 4টে পথচারী কুকুর রাস্তার একধারে শুয়ে আছে। বিশ্বাস করুন ওরা কাউকে ডিস্টার্ব করেনি। তো আচমকা মদ্যপ অবস্থায় দুটো বাইক এসে সেই কুকুরটার গায়ের উপর তুলে দিল। এ কি কলকাতার ছবি, এ কি রাতের ছবি, কোথায় কলকাতা পুলিশ? সেও লাইভ করতে বসে গেছে। এটাও এক ধরনের ভিডিও, রাতের অন্ধকারে কলকাতার শহরে। তোমাকে তো ঘটনাটা বলতে হবে, তুমি ডিরেক্ট তো বলতে পারো না, এই তো কুকুরটাকে দেখলাম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্তে রক্ততা, দুটো বাইক মিশে নিয়ে চলে গেল। তার আগে তোমায় ঘটনাটা বলতে হবে। ঠিক আছে, বসো, বাড়িতে প্র্যাকটিস করো। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাইটা দলীয় প্রোগ্রাম, তো ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা যাবে না। দলনেত্রী তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল সুপ্রিমো বা তৃণমূলের দলনেত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারের প্রোগ্রাম হলে তখন মুখ্যমন্ত্রী। বা তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলায় প্রতি বছর 21শে জুলাই অর্থাৎ 1993-এর পর থেকে এই জনসভার বা এই শহীদ দিবসের অনুষ্ঠান চালু হয়েছে। লাখো লাখো মানুষ এই সময় ধর্মতলা চত্বরে এসে হাজির হন, কিন্তু আদৌ কি সেখানে কোনো শহীদদের স্মরণ করা হয়? সেখানে মূলতই বক্তব্য পেশ করা হয় যা রাজনৈতিক, অর্থাৎ ভোটে নিয়ে বা তার বিরোধী দলনেতা বা বিরোধী দলের নেতাদের নিয়েই মূলত এই আলোচনা করা হয়। শহীদদের পরিবারের কথা কারোরই মনে থাকে না, বরং সেখানে উঠে আসেন পর্দার বিভিন্ন সেলিব্রিটি মানুষ, তাদেরকেই লোকজন দেখতে ব্যস্ত। তাই আমার মনে হয় না যে এই শহীদ দিবসের বা এই জনমানুষের এই যে সমুদ্র, তার আদৌ কোনো এই প্রয়োজন আছে বলে। এটা সম্পূর্ণই একটি লোক দেখানো বিষয়।